পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া, এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা। দুজন সমন্বয়ক, একজন হুজুর, তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা পড়াতে নিয়ে গেল। তার মানে জনগণের টাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল। হ্যাঁ, আমি এটা বলছি না যে তার জানাজা পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে, অবশ্যই ভালো করেছে এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম মাজলুমের জানাজায় শরিক হওয়া। কারণ আর যাই হোক, এই মাজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন এবং সে তো এমনিও নিষ্পাপ, 8 বছরের বাচ্চা মেয়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং এই জানাজার উসিলে আল্লাহ তাআলা যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দিতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারি টাকায় পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা, সরকারের কোনো উপদেষ্টাও না, সাধারণ দুজন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে, এমন একজন হুজুর যিনি কখনো এমপিও হন নাই, আমাদের মহব্বতের ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না। কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে টপিক চলতেছে আসিয়াকে নিয়ে। পুরো বাংলাদেশ এখন সমস্ত পত্রিকা, ইউটিউব, সমস্ত ভিডিওর হেডলাইন থেকে একটাই আসিয়া। আসিয়াকে নিয়ে বাঙালি আজকে এত উত্তেজিত হয়েছে যে হাজারো আসিয়া দর্শিতা হচ্ছে, কিন্তু তাদের দিকে খেয়াল, তাদের দিকে তাকানোর মতো সময় আজকে বাঙালিদের হয় না। শুধু কি এক আসিয়াই দর্শন হয়েছে? এই যে কয়েকদিন আগে প্রতিবন্ধী একটা মেয়ে দর্শন হলো, কয়জন খবর রাখতে গিয়েছি আমরা। এই যে এরপরে আবার আরেকটা দর্শন হলো যে তার মেয়েকে দর্শন করা হয়েছে, বাবা পুলিশের কাছে মামলা করার কারণে বাবাকে পরের দিন বাবার লাশ পেতে হয়েছে জঙ্গলের ভিতরে। কয়জন গিয়েছি ওই বাবার জানাজার ভিতরে? আমরা তো ভাইরাল টপিকের দিকে দৌড়াই, ভাইরাল টপিক খুঁজতে চাই। দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম থেকে নিয়ে শীর্ষস্থানীয় নেতাবৃন্দ থেকে নিয়ে দেশের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই ভাইরাল টপিকের দিকে আমরা খুঁজি। হ্যাঁ, দর্শনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো নির্দোষ মানুষ এই দর্শনের ফাঁদে আটকা না পড়ে। শুধু এক আসিয়া দিয়েই আমাদের এই বিচার শেষ করে দিলে হবে না। বাংলার প্রতিটা আনাচে কানাচে যেখানেই তারা আসিয়ার মতো কোনো মা বোন দর্শন হচ্ছে, তাদের প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে, দর্শকদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। দর্শকদেরকে যেন একেবারে সর্বোচ্চ আইনে একেবারে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, সেটা আমাদের আম জনতার ব্যবস্থা করতে হবে। আসিয়ার মতো সমস্ত দর্শিতা বোনের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে আলী হাসান ওসামা সাহেবের একটা ভিডিও টপিক নিয়ে আসছি। আসলে ওনার কথাগুলোতে প্রত্যেকটা কথা যুক্তি আছে। ওনার কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে ওনার কথাটা বর্তমান প্রেক্ষাপটের জন্য কতটুকু বাস্তব আর কতটুকু সত্যবাদী কথা ওনার। চলুন, কথা দীর্ঘ করব না, আমাদের আলী হাসান ওসামা সাহেবের মূল্যবান বক্তব্যটা আমরা শুনে আসি। এরপর আপনাদের মতামত আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া, এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা। দুজন সমন্বয়ক, একজন হুজুর, তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা পড়াতে নিয়ে গেল। তার মানে জনগণের টাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল। হ্যাঁ, আমি এটা বলছি না যে তার জানাজা পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে, অবশ্যই ভালো করেছে এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম মাজলুমের জানাজায় শরিক হওয়া। কারণ আর যাই হোক, এই মাজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন এবং সে তো এমনিও নিষ্পাপ, 8 বছরের বাচ্চা মেয়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং এই জানাজার উসিলে আল্লাহ তাআলা যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দিতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারি টাকায় পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা, সরকারের কোনো উপদেষ্টাও না, সাধারণ দুজন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে, এমন একজন হুজুর যিনি কখনো এমপিও হন নাই, আমাদের মহব্বতের ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না। কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই, কিছু না কিছু ব্যাপার স্যাপার থাকে। হয়তো একটা ব্যাপার হলো ইস্যুটা যেহেতু ভাইরাল, পাবলিকের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষেই রাখা, অথবা হতে পারে তাদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকেও নিজেদের ফেভারে রাখার চেষ্টা করা এবং আগামী দিনে তারা যদি নেতাও হয়ে যায় তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায়ের ধান্দা করা। সত্য কি আল্লাহই ভালো জানেন। আমরা ইস্যু প্রধান জাতি হয়ে গেছি। যখন যে ইস্যু আসে, ইস্যু নিয়ে আমাদের ভেতরে চেতনা কাজ করে। নতুন আর একটা ইস্যু আসলে আগেরটা অবশ্য বাদ চলে যায়। এখন যেমন পুরো বাংলাদেশ আসিয়া নিয়ে ব্যস্ত, আপনি লিখে রাখেন আগামী 1 মাস পর আসিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। এই যে ওয়াদা দেওয়া হচ্ছে যে 180 দিনের মধ্যে বিচার হবে, যদিও সব সাক্ষী প্রমাণ মজুদ আছে, তারপরও বিচার এখন করা যাবে না। 180 দিন তো বহুত ভালো বলেছে, 180 মাস তো বলে নাই, 180 সপ্তাহ তো বলে নাই। বাংলাদেশে 180 দিনের মধ্যে বিচার পাওয়া, এটাও তো এক
বিরল বিষয়, ব্যতিক্রম বিষয়, এবং আসলেই হবে কিনা আল্লাহ ভালো জানে। তো দেখা যাচ্ছে 180 দিনের মধ্যেও যদি পায়, বাংলাদেশ হিসাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই যায়। কিন্তু এই 180 দিন পর্যন্ত জাতির চেতনা থাকবে, 180 দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, 180 দিনের মাথায় আসিয়াকে কে মনে রাখবে, ওই সময় বিচার হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে ফিকিরি বাকি করবে। আর গোটা বাংলাদেশে রমজান মাসে কি শুধু এক আসিয়া ধর্ষিত হয়েছে, আর কেউ ধর্ষিত হয় নাই? প্রতিদিন পত্রিকার পাতায় আপনি খুললে পাবেন, প্রতিদিন কয়েক ডজন ধর্ষণের খবর পাবেন। এর মধ্যে যদি কিছু ভুয়া ধর্ষণের খবরও ধরি, কিছু ভুয়া মামলা থাকে যেগুলো একজন আরেকজনকে ফাঁসানোর জন্য ইচ্ছাকৃতভাবে রচনা করে। কোর্ট কাছারি ঘাটলে দেখা যায় যে ধর্ষণের যত মামলা বাংলাদেশে আছে, শিশুদের রেপগুলো বাদ দিলে বাকি ধর্ষণের মামলার বড় একটা অংশই ভুয়া। যার মধ্যে ইদানিং এবার বের হয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে কি, 2 বছর 4 বছর মনের খুশিতেই বিছানায় গিয়েছে, সব স্বাভাবিকই ছিল, কিন্তু এখন এসে প্রেমিক পুরুষ প্রেমিকাকে বলছে তোরে আর বিয়ে করবো না, ব্যাস মামলা একটা ঢুকে দিয়েছে ধর্ষণ। ধর্ষণ মানে ছিল একজন রাজি আর একজনের উপর জোর করেছে, আসলে দুইজনই রাজি ছিল, কিন্তু এখন যেহেতু বিয়ে করবে না এজন্য আগের রাজিগুলারে ঠুক্কু দিয়ে উঠিয়ে নিয়েছে এবং আগের রাজিকেও নারাজিতে পরিণত করে ছেড়েছে। এই জাহিলি সংস্কৃতি, জাহিলি আইনের কারণে কত কত যে ঝামেলা চলতে থাকে, এবং কোনটা যে আসল মামলা কোনটা ভুয়া মামলা এটা বোঝাই যায় মুশকিল হয়ে। তো এখন ভেজালের ভিড়ে পড়ে আসল চেনাই দায়। তার মধ্যে আসল নিয়েও এই যে এতগুলো ঘটনা ঘটে, কিন্তু এমন এক দেশে থাকি ভাইরাল না হলে কোনোটারই বিচার পাওয়া যায় না। বিচার পেতে চাইলে ভাইরাল হতে হবে, যত বেশি ভাইরাল তত দ্রুত বিচার, আর যত কম ভাইরাল তত বেশি আলোচনার বাইরে। দেখা গেল বরগুনাতে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো, 7-এ পড়া মেয়ে, 7ম শ্রেণীতে পড়া মেয়ের বয়স আর কত হবে? তার বাবা মামলা করলো এই ভিকটিমের পক্ষে এবং সেই ধর্ষকের বিপক্ষে। কেন মামলা করেছে? এজন্য ধর্ষকের হাতে সেই বাবাকে প্রাণ দিতে হয়েছে। দোকানদারি করতো, দোকান থেকে আর ফিরতে পারে নাই। রাত 1টার পরে তার লাশ ঝোপঝাড়ের ভেতরে পাওয়া গিয়েছে, ধর্ষকরা জানেই মেরে ফেলেছে। এত বড় একটা ট্র্যাজেডি যেখানে ধর্ষণের মামলা করার কারণে বাবাকে লাশ হতে হয়েছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই। কেন? এটা তো অত বেশি ভাইরাল হতে পারে নাই। আসিয়া তো মরেও ভাইরাল হয়েছে, এজন্য তার পাশে গোটা বাংলাদেশ দাঁড়িয়েছে এবং বিগত 1 সপ্তাহ তার পাশেই ছিল গোটা বাংলাদেশ। কিন্তু বরগুনার এই নিরীহ বাপ ভাইরাল যেহেতু বেশি একটা হতে পারে নাই, এজন্য তাকে নিয়ে অত বেশি আলোচনাও হচ্ছে না, তাকে দেখার জন্য কেউ হেলিকপ্টারে করেও যাচ্ছে না। হ্যাঁ, পুলিশের হেলিকপ্টারে করে জনগণকে নিয়ে যাওয়া এটাও তো বাংলাদেশের বিরল ঘটনা। 2 জন সমন্বয়ক, একজন হুজুর, তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে জানাজা পড়াতে নিয়ে গেল। তার মানে জনগণের টাকা দিয়ে জানাজা পড়াতে নিয়ে গেল। হ্যাঁ, আমি এটা বলছি না যে তার জানাজা পড়াতে গিয়ে বা পড়তে গিয়ে তারা খারাপ কিছু করেছে, অবশ্যই ভালো করেছে এবং সকলের জন্য করণীয় ছিল যারা আশপাশে থাকে বা সুযোগ আছে এরকম মাজলুমের জানাজায় শরীক হওয়া। কারণ আর যাই হোক, এই মাজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন এবং সে তো এমনিও নিষ্পাপ। 8 বছরের বাচ্চা মেয়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং এই জানাজার উসিলে আল্লাহ তাআলা যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দিতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারি টাকায় পুলিশের হেলিকপ্টার দিয়ে সাধারণ জনতা, সরকারের কোনো উপদেষ্টাও না, সাধারণ 2 জন সমন্বয়ক যারা ক্ষমতার বাইরে, এমন একজন হুজুর যিনি কখনো এমপিও হন নাই, আমাদের মহব্বতের ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদেরকে পুলিশের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার মনে হয় না। কারণ যে যাকে সেবা দেয় তার পেছনে কিছু না কিছু রহস্য তো থাকেই, কিছু না কিছু ব্যাপার স্যাপার থাকে। হয়তো একটা ব্যাপার হলো ইস্যুটা যেহেতু ভাইরাল, পাবলিকের সেন্টিমেন্টটাকে নিজেদের পক্ষেই রাখা, অথবা হতে পারে তাদেরকে কিছু সুবিধা দিয়ে তাদেরকেও নিজেদের ফেভারে রাখার চেষ্টা করা এবং আগামী দিনে তারা যদি নেতাও হয়ে যায় তাদের থেকে বিভিন্ন সুবিধা আদায়ের ধান্দা করা। সত্য কি আল্লাহই ভালো জানেন। কিন্তু জানাজা তো আরো হচ্ছে, অথবা জানাজা না হলেও যেমন যে ঘটনা বললাম বরগুনার, এখন সেখানে এই নিরীহ বাপটাকে দেখার জন্য তো যাওয়া হতে পারত এবং বিমানে, অন্তত যদি হেলিকপ্টার নাও হোক অন্তত বিমানে করে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু ভাইরাল হয়নি, সেখানে হেলিকপ্টারও যাবে না, সেখানে বিমানও যাবে না। বিচার পেতে চাইলে আগে ভাইরাল হতে হবে। এই আজীব সংস্কৃতি কতদিন এই বাংলাদেশে চলবে আল্লাহ ভালো জানে। তার মধ্যে আবার বিচার নিয়েও কত কথা, কত কথা। কারো কাছে এই সাধারণ জনগণ, তারা তো এখন ক্ষোভের মাথায় এসে সকলে বলছে যে ধর্ষকের শাস্তি নিজেরাই বাস্তবায়ন করো, মব জাস্টিস করো। হয়তো পিটে গণধোলাই দিয়ে জায়গায় মেরে ফেলো, অথবা তার জিনিসপাতি কেটে ওরে চিরতরে পঙ্গু করে ছাড়ো, যাতে করে আর কোনোদিন ধর্ষণ তো দূরের কথা, বউয়ের হক আদায় করতে না পারে, এইরকম ব্যবস্থা করার চেষ্টা করো। কিন্তু চিন্তার বিষয় হলো, এই যে ধর্ষককে আপনি যদি এই কথাই বাস্তবায়ন করেন, সবাই মিলে এ ব্যাপারে একমত হন যে ধর্ষকের সাজা জনগণই দিবে, ধর্ষকরে পিটিয়ে মারবে অথবা ওর জিনিসপত্র বরবাদ করে ছাড়বে, তাহলে আগামী দিনে ধর্ষক নাম লাগিয়ে নিজের
প্রতিহিংসা যার সাথে আছে, নিজের রাজনৈতিক দ্বন্দ্ব যার সাথে আছে, তার ব্যাপারে বিভিন্ন ভুয়া সাক্ষী তৈরি করে তাকে যে গণধোলাই দিয়ে মারবে না, এর কি গ্যারান্টি আছে? মব জাস্টিস শুনতে তো ভালোই শোনা যায়, যে ধর্ষককে পিটিয়ে মেরে ফেলো, কিসের দরকার 120 দিন 180 দিন অপেক্ষা করা, ধর্ষিতাকে কবরে রাখার আগে ধর্ষককে কবরে রাখা হবে, শুনতে তো ভালোই শোনা যায়, কিন্তু বিচারটা করবে কে? বিচার যদি জনতার হাতেই তুলে দেওয়া হয়, জনতা যে সবগুলো বিচার ঠিকভাবে করবে, এর কি গ্যারান্টি আছে? বিগত দিনে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, যাদের বাড়িঘরে হামলা হয়েছে, সবারটা এজন্য হয় নাই যে তাদের প্রতি ক্ষোভ ছিল, জাস্ট জনগণ ক্ষোভ মিটিয়েছে, বরং কারো কারো বাড়িতে এজন্য হামলা হয়েছে, তার বাড়িতে অনেক দামি জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, কার আগে কে এগুলো লুটে নিয়ে নিজেকে লাভবান বানাতে পারবে এই চেষ্টা করেছে। না হলে বিআরটিএতেও যে হামলা হলো, মিরপুর বিআরটিএতে যে হামলা হলো, বিআরটিএর মধ্যে কোন কোন বড় বড় নেতা লুকিয়েছিল এবং এখানে হামলা করার কারণে কোন কোন বড় নেতার কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো যা হওয়ার জনগণের হয়েছে। অনেকের কাগজপত্র, যারা এই ঝামেলায় পড়ে নাই তারা বুঝবে না যেগুলোর কি পেরেছানি। একদিকে পুলিশের মামলা খাবেন রাস্তায় বের হলে, আরেকদিকে বিআরটিএতে গেলে কাগজ পাবেন না। এই যে হামলা হলো, এর দ্বারা ইসলামের কি ফায়দা হলো? অথবা এই যে মেট্রো রেলের স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, এর দ্বারা জনগণের কি ফায়দা হলো? এই এলাকারও কেউ জড়িত আছে কিনা আমি জানি না, কিন্তু এই হামলাগুলো যে হয়েছে, এগুলোর পেছনে আসলে কতটুকু ক্ষোভ মিটানো ছিল আর কতটুকু নিজের ধান্দা অর্জন ছিল, নিজের গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন ছিল, সেটা সকলে জানা আছে। সুতরাং ইসলাম কখনোই মব জাস্টিসের কথা বলে না, কখনো না। এমন